স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এদিকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থানের পর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দ্রুত মুক্তি, শাহবাগে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন হিন্দু অধ্যুষিত এলাকা ভাঙারহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৩ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। খুলনায় দুপুরে পিকচার প্যালেস মোড়ে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তির দাবি জানান সনাতন ধর্মাবলম্বীরা। নাটোরে অহিংস আন্দোলনের নেতাকে কোনো দোষ ছাড়াই গ্রেপ্তার এবং হয়রানির তীব্র নিন্দা জানায় হিন্দু জাগরণ মঞ্চ। এ সময় চিন্ময় দাসকে নিঃশর্ত মুক্তি ও ৮ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান তারা। এছাড়া রাজশাহী, সাতক্ষীরা, পঞ্চগড়, দিনাজপুর, টাঙ্গাইল সহ সারা দেশে চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন সনাতনীরা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রংপুরের পীরগাছায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি উদ্বেগের সাথে দেখছে দিল্লি। এ সময় হিন্দু সহ সব সংখ্যালঘুর নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। যে কোনো হুমকি থেকে গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করেই নিশ্চিত করতে হবে গণতন্ত্র। গণতন্ত্র আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের বেশি নয় ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশোধনী চায় বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে এমন ৬২টি লিখিত প্রস্তাব দিয়েছে দলটি। সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে তা প্রদান করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি লিখিত প্রস্তাবনা তুলে দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের কাছে। পরে গণমাধ্যম কর্মীদের কাছে দলের প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরে বলেন, ৬২টি বিষয়ের উপর সংবিধানের সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে বিএনপি। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয়।
পরে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে ৪৭,০০০ মানুষ তাদের মতামত ও প্রস্তাবনা দিয়েছেন। পাশাপাশি ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, 5 জন সংবিধান বিশেষজ্ঞ, 10 জন তরুণ চিন্তাবিদের কাছ থেকেও মতামত নিয়েছে কমিশন। দেখুন, সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি, এর মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে। সকলে সহযোগিতা করছেন, সিভিল সোসাইটি থেকে পাচ্ছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি। যে মতামতগুলি এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব। বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো। রাজনৈতিক দলগুলো সহ সকল পক্ষের মতামত বিশ্লেষণ করে কমিশন সংস্কারের রূপরেখা তৈরি করবে বলেও জানান তিনি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। যশোরের শার্শায় বিএনপির 2 গ্রুপের মধ্যে বোমাবাজি ও সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। দুপুরে উপজেলা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে সকাল থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর 1টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় অন্তত 12টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আমরা প্রোগ্রাম করতে পারি নাই, আমাদের স্টেজ ভেঙে দেওয়া হয়েছে, আমাদের মাইক ভেঙে দেওয়া হয়েছে, আমাদের অজস্র নেতাকর্মীকে মারধর করে হসপিটালে পাঠানো হয়েছে। তারা বোমা নিক্ষেপ করে এবং অস্ত্র দিয়ে এবং পিস্তল দিয়ে আমাদের নিরীহ জনতাকে সেখান থেকে হটিয়ে দিয়েছে। এক পক্ষ হঠাৎ করে উস্কানি দিলে আরেক পক্ষ উস্কানিতে চলে আসে, এসে 2 পক্ষের ভিতরে মারামারি শুরু হয়। আমরা তখন নিয়ন্ত্রণের চেষ্টা করি, কিন্তু তারা 2 পক্ষ মারামারি করে এবং আপনারা দেখেছেন যে 2-1টি পটকাও ফুটায়। এটা উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু বর্তমানে আমার কন্ট্রোলে আছে, কারণ পুলিশ আছে, পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা আছে। ফ্যাসিবাদী রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সরকারের প্রতি আবেদন জানাবে নির্বাচন সংস্কার কমিশন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আর নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে সংস্কারের আহ্বান জানান শিক্ষার্থীরা। পাশাপাশি মনোনয়ন বাণিজ্য বন্ধের সুপারিশ করেন তারা। আগামী নির্বাচন ভোটের আয়োজন কেমন হবে এ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের আয়োজন করে নির্বাচন সংস্কার কমিশন। এ সময় শিক্ষার্থীরা খোলা মনে তুলে ধরেন তাদের মতামত ও সুপারিশ। বলেন, বাধাহীন নির্বাচন দেখতে চান তারা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দলের সভানেত্রী সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি হবে? সে কিন্তু ওই দল নিয়ে একই সাথে চিন্তা করতে হইতেছে, তার কিন্তু দেশ নিয়ে চিন্তা করার মতো সময়টা খুবই কম। সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন সংস্কারে নেওয়া হবে জনগণের মতামত। যেই যখন সরকারের চেয়ারে বসবে তাকে সরকার হিসেবে কাজ করতে হবে। সরকার হিসেবে কাজ না করলে দেশ শাসন করা সম্ভব নয়। আমরা ফ্যাসিস্ট সত্তা থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক সত্তাটাকে কিভাবে বিকাশ করব, সেটা আন্দোলনের ভিতরেও থাকতে হবে, কিন্তু আন্দোলনকারীদের ভিতরেও থাকতে হবে এবং আন্দোলনকারীরা যাদেরকে প্রমোট করবেন কাজ করার জন্য তাদের পক্ষে তাদের মধ্যেও থাকতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অবস্থান তুলে ধরেন সংস্কার কমিশনের প্রধান। এই সরকারের পতন ঘটেছে, স্বৈরাচারী সরকার বলো, ফ্যাসিস্ট সরকার বলো, তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আবার এ সময় গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে গুরুত্বারোপ করেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা আমাদের এই শহীদদের রক্ত বৃথা দিতে দেব না, আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের আত্মত্যাগ বৃথা দিতে দেব না। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে মামলা করার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রাথমিক তদন্তে চিকিৎসকদের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালান।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ দাবি করেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় 60 থেকে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। এজন্য দুষছেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উস্কানিকে। ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল, আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, আমরা দরকার পড়লে আরো কোনো কিছু করতে সেটা করব, কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করেছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ জানান, সমঝোতায় শিক্ষা মন্ত্রণালয়ে দ্বারস্থ তারা। আমার অভিভাবক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, আমার অভিভাবক এই কলেজের অভিভাবক, তাদের যে কোনো সিদ্ধান্তের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। তারা যে সিদ্ধান্ত আমাদের দিবেন আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে সেইভাবে চলার চেষ্টা করব। ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে শিক্ষার্থী অভিজিৎ মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তারদের কোনো গাফিলতি নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। একজন চিকিৎসকের কাছে তার রোগীর চিকিৎসা সেবা ইবাদত বা প্রার্থনার সমান। অভিজিতের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। বিগত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর থেকে প্রতীয়মান হয় যে কোনো কুচক্রী মহল হাসপাতালের উপর মিথ্যা দায়ভার চাপানোর ঐকান্তিক চেষ্টায় লিপ্ত, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অধ্যক্ষ জানান, মিথ্যা প্রচার করে উস্কানি দিয়ে হাসপাতালে ভাঙচুর করা হয়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। আমার ভুল চিকিৎসা হলে সুষ্ঠু তদন্ত হবে, আমার হসপিটালের স্বার্থে, জাতির স্বার্থে, সকলের স্বার্থে। কেন নয়? আমরা যদি অবহেলা হয়, তো অবহেলাজনিত কারণে আপনি তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সহিংসতার পর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে। কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রিফাত আসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এ পর্যায়ে খেলার দুনিয়ার আপডেট জানাবেন সহকর্মী সারা মাহবুব। সুরভি আলম তরুণী, ধন্যবাদ আপনাকে। সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি সারা মাহবুব। শুরুতেই ক্রিকেট। প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। ঘরের মাঠের ষষ্ঠ রাউন্ডে বরিশালকে 5 উইকেটে হারিয়েছে দুটি পাতা একটি কুড়ির বিভাগটি। এই লিগে 150 উইকেটের মাইলফলক ছোঁয়া নাসুম জানালেন আরও বড় কিছু করার আশা। আর সিলেটের কোচ রাজিন সালেহ বললেন, দল চ্যাম্পিয়ন হলেও ব্যাটারদের দিকে আরও নজর দেওয়া প্রয়োজন। মঈন খানের করা বল মিড উইকেটের দিকে পাঠিয়ে একটি রান অধিনায়ক অমিত হাসানের, আর তাতেই গড়া হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হলো সিলেট বিভাগ। জয়ের সুবাতাসটা তৃতীয় দিনেই পেয়েছিল সিলেট। শেষ দিনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিলেটের সামনে লক্ষ্যটা ছিল মাত্র 105 রানের। শুরুটা খারাপ হলেও নাসুমের 44 এবং অমিত হাসানের অপরাজিত 38 রানে 5 উইকেট হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় সিলেট। এই ম্যাচেই ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে 150 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। তবে এই স্পিনারের স্বপ্নটা আরও বড়। আর 150 উইকেট যেটা বলছিলেন যে মানে ওইটা আসলে অনুভূতি বুঝাইতে পারবো না, এখানেই শেষ না, ইনশাল্লাহ এটা আরও বাড়বে, আরও যাতে 300, 350 এরকম 500-600-তে যায় আর কি। চ্যাম্পিয়ন হওয়ার পরও ব্যাটারদের পারফরমেন্স নিয়ে আক্ষেপ আছে কোচ রাজিন সালের। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট একটু ইমপ্রুভ করা জরুরি, কারণ আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা ওইখানে আমাদের কিছু ব্যাটসম্যানদের ঘাটতি আছে, ওইটা নিয়ে আমাদের কাজ করতে হবে আগামীতে, এবং ইনশাল্লাহ ওইটা নিয়ে কাজ করব। দেশের ঘরোয়া লিগে এমন পারফর্ম করার পরও জাতীয় দলে এসে এই খেলোয়াড়দেরই হিমশিম খেতে হয়। দেশের ক্রিকেটের পাইপলাইন হিসাবে খ্যাত এই এনসিএল এর মান তাই কতটা সমৃদ্ধ, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। এবারে ফুটবল। নানা সংকট সঙ্গী করে আসন্ন প্রিমিয়ার লিগ ফুটবল ও ফেডারেশন কাপের জন্য প্রস্তুত হচ্ছে চট্টগ্রাম আবাহনী। দেরিতে দল গড়ায় আপাতত রেজাল্ট নিয়ে ভাবছে না বন্দরনগরীর ক্লাবটি। অন্যদিকে গেল আসরের 5ম স্থানে থাকা ফর্টিস এফসির চাওয়া ব্যালেন্সড দল নিয়ে টপ 4-এ থাকা। এক গ্রাম্য নিরিবিলি পরিবেশে 32 ফুটবলার নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন কোচ সাইফুর রহমান মনি। আসন্ন ঘরোয়া মৌসুম ঘিরে জাতীয় দলের সাবেক এই ফুটবলারকেই কোচের দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম আবাহনী। রাজনৈতিক পট পরিবর্তনের পর যে ক্লাবটির পরিচালনার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন ফুটবলাররাই। অর্থ সংকটে এবার বিপিএলে অংশ নেওয়াটাই অনিশ্চিত ছিল দলটির। তবে ফুটবলারদের ভবিষ্যতের কথা ভেবেই দল গুছিয়েছেন জাতীয় দলের সাবেক 2 ফুটবলার। একটা ক্লাবে আসলে কত ফাইন্যান্স দরকার আর কি, তো ওইটা এখনো কোনোভাবেই অ্যারেঞ্জ করতে পারিনি, স্পেশালি প্লেয়ারদের স্যাক্রিফাইসের জায়গা থেকে।
তাদের জায়গা থেকে তাদের দিকে তাকিয়েই কিন্তু আসলে ক্যাম্পটা শুরু করা এবং খেলার প্রিপারেশন নেওয়া। এইটা আসলে বর্তমান বিএফএফ যে প্রেসিডেন্ট তার ব্লেসিং রয়েছে আমাদের উপরে, যে সত্যি কথা তাবিদ ভাই। দল গড়া হয়েছে কিন্তু আর্থিক অনিশ্চয়তা এখনো কাটেনি চট্টগ্রাম আবাহনীর। টায়ালে রেখেছে এক বিদেশিকে। ফুটবলারদের এখনো দেয়া হয়নি সিগনেচার মানিও। তবে সেদিকে মনোনিবেশ না করে খেলাতেই গুরুত্ব দিচ্ছেন ফুটবলাররা। সব ভুলে যেতে হবে, এখন আমাদের হলো মাঠে পরিশ্রম করতে হবে। হয়তো আমাদের ফার্স্ট কয়েকটা ম্যাচ আমাদের আর খারাপ যাবে, বাট যেহেতু লং জার্নি আমাদের ওদিকে ফোকাস থাকবে আর কি। 29 নভেম্বর বিপিএল এর ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম আবাহনীর নতুন মৌসুম। আসরে তাদের প্রথম প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। অন্যদিকে গেল আসরে পঞ্চম হওয়া ফর্টিজ এফসি এবারও প্রস্তুত ব্যালেন্স টিম হিসেবে। ক্লাবের নিজস্ব অবকাঠামোতে হয়েছে নিবিড় অনুশীলন। তারুণ্য নির্ভর স্কোয়াড নিয়ে ভালো খেলতে চায় দলটি। খেলা শুরুর আগেই ফুটবলারদের দেনা পাওনা বুঝিয়ে দেয়া হয়েছে সিংহভাগ। গত বছর যে প্লেয়ারগুলো ছিল আমরা যেহেতু 50 ওই প্লেয়ারগুলো আছে, এবং পাশাপাশি আমরা আরও কিছু সিনিয়র এক্স ন্যাশনাল প্লেয়ার বা রানিং ন্যাশনাল প্লেয়ার এদেরকে নিয়ে চলে এসেছি। তো এই জন্য আমি বলবো যে ইনশাল্লাহ এবার আমরা ভালো ফাইট করতে পারবো অন্যান্য টিমের চাইতে। লোকাল তারপরে ফরেন কিছু নিউ প্লেয়ার আছে, তো সব কিছু মিলে আমরা এখন আমাদের টিমটা ওভারঅল ভালো। আমরা লিগে ভালো কিছু করার ট্রাই করবো। ইভেন আমরা আমাদের এই টিমকে ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। 30 নভেম্বর রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে ফর্টিজ এফসি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী শনিবার রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে রান বাংলা হাফ ম্যারাথন। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই ম্যারাথন আয়োজিত হবে পূর্বাঞ্চলের জলশিরি আবাসিক এলাকায়। নারী ও পুরুষ মিলিয়ে মোট 2000 প্রতিযোগী এই অংশ নেবেন এই ম্যারাথনে। পুরুষরা দৌড়াবেন 21.5 কিলোমিটার এবং নারীদের প্রতিযোগিতা হবে 10 কিলোমিটার। এলিট ও জেনারেল ক্যাটাগরিতে দুভাগে ভাগ হয়ে খেলবেন রানাররা। ঢাকার বাইরে থেকে আগত অ্যাথলেটদের আবাসনের ব্যবস্থা করবে আয়োজকদের সেনাবাহিনী। খেলা শেষে সেরা 24 জন অ্যাথলেটকে মোট 5 লাখ টাকা প্রাইজ মানি দেবে আয়োজক কমিটি। এছাড়া 50 ঊর্ধ্ব রানারদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলা নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী সুরভি আলম তরণীর কাছে। তরণী। সারা মাহবুব, ধন্যবাদ আপনাকে। আর সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।